জবাব চাই বাংলা। আমি কিশলয়। আজকে বিশ্ব ইতিহাসে, পলিটিক্যাল ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে অন্যতম কালো একটি দিন, কারণ আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে চালানো হয় গুলি এবং কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে যায়। রক্তাক্ত হয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প, কান দিয়ে পড়তে আরম্ভ করে রক্ত। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে গোটা বিশ্ব আজ প্রশ্ন করছে, এমন একটি দেশ যারা বারবার দাবি করে থাকে গোটা বিশ্বের সিকিউরিটি অর্থাৎ প্রতিরক্ষায় তারাই সেরা, সেই দেশের আজ এই অবস্থা। প্রথমেই দেখাবো ছবি, ভয়ঙ্কর ছবি দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে প্লাজমায় যে ঘটনা ঘটেছে। সকাল থেকে আমরা বারবার দেখেছি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কি হয়েছিল আজকে, তারপর আসবো আলোচনায়। প্রশ্ন করব ভারতের পরিপ্রেক্ষিতে এই ঘটনা কি গুরুত্ব রাখে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে দাঁড়িয়ে বক্তৃতা রাখছেন, 1 2 3 4 এগুলো গুলি চলছে, প্রত্যেকে ঝুঁকে গেলেন, প্রত্যেকে ঝুঁকলেন। কেন? কারণ গুলি চলছে। 5 6 7 7টা গুলি। ডোনাল্ড ট্রাম্পকে তারপর রেস্কিউ করা হচ্ছে, ইন্টেলিজেন্স সার্ভিস ডোনাল্ড ট্রাম্পকে রেস্কিউ করছেন, কানের কাছে দরদর করে পড়ছে রক্ত। তারপর ডোনাল্ড ট্রাম্প নেমে যাচ্ছেন মঞ্চ থেকে। প্রশ্ন উঠছে, দক্ষিণপন্থী নেতার দমনের চেষ্টা চলছে কি গোটা বিশ্বে? কারণ আমরা জানি ডোনাল্ড ট্রাম্প হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় একজন নেতা এবং দক্ষিণপন্থী একজন নেতা। তিনি যখন বক্তৃতা রাখছেন তখন 1 2 3 4 5 6 7 গুলি চলছে। কোথায় ছিল ইন্টেলিজেন্স, কোথায় ছিল সিক্রেট সার্ভিস, কোথায় ছিল FBI, কোথায় ছিল মার্কিন পুলিশ, কোথায় ছিল মার্কিন গোয়েন্দা, কোথায় ছিল মার্কিন বাহিনী, কোথায় ছিল প্রত্যেক প্রতিরক্ষা বাহিনী যাদের ফেলিওরের ঘটনায় ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখছিলেন? আর ঠাই 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 করে গুলি চললো। দেখুন, 1 2 3 4 5 6 গুলি চলছে। আর ডোনাল্ড ট্রাম্প দেখুন, তার মুখের এক্সপ্রেশন দেখুন, সবাই বসে পড়ছেন। দুজনের মৃত্যু হয়েছে, দুজনের মৃত্যু হয়েছে। ট্রাম্পের মৃত্যু হতে পারত, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা ব্রেকিং উঠে আসে। ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, ব্রেকিংটা ব্রেকিং নেব আলোচনায় যাওয়ার আগে। ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, একদম এই মুহূর্তে লেটেস্ট ব্রেকিং টুইটে ডোনাল্ড ট্রাম্প বলছেন, কি বলছেন দেখবো। টুইটে বলছেন ডোনাল্ড ট্রাম্প, দেশ জুড়ে গর্জে ওঠার বার্তা ট্রাম্পের। বলছেন শান্তিতে থাকুন, কিন্তু প্রত্যেকে রাজনৈতিকভাবে এর বিরোধিতা করুন। তিনি বলছেন ভালো আছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি বলছেন আমি ভালো আছি। ডোনাল্ড ট্রাম্প বলছেন পাশে থাকার জন্য জনগণকে ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প বলছেন, আর কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, আর কি বলছেন, ঈশ্বর অঘটন ঘটতে দেননি, এই ঈশ্বর অঘটন ঘটতে দেননি। এই নিয়ে আরো বিস্তারিত তথ্য দেব, ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য দেব। আমরা ভয় পাইনি। ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি বলছেন শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন, কিন্তু রাজনৈতিকভাবে গর্জে উঠুন। এই মুহূর্তের বিগ ব্রেকিং, ডোনাল্ড ট্রাম্প ভালো আছেন, বলছেন ঈশ্বর অঘটন ঘটতে দেননি, এবং তারই সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আপনারা পলিটিক্যালি রাজনৈতিকভাবে গর্জে উঠুন, কিন্তু আপনারা শান্ত থাকুন এবং শান্তি রাখুন গোটা দেশে। এই গোটা বিতর্কের পর প্রশ্ন উঠে আসছে, গোটা বিশ্বে দক্ষিণপন্থী নেতাদের দমানোর জন্য অতি বাম মনস্ক এক সেকশন কি চেষ্টা চালাচ্ছে প্রথমে ন্যারেটিভের মাধ্যমে, অর্থাৎ কথার মাধ্যমে তাদেরকে হারানোর, কিন্তু তখন যারা পারছে না এই কাজটা করতে, তারা যখন এই কাজ করতে পারছে না, তখন কথার মাধ্যমে না পেরে গুলি চালাচ্ছে। এমনটাই কি হচ্ছে? বারবার মার্কিন যুক্তরাষ্ট্রে যখন বলা হচ্ছে গণতন্ত্রের হত্যা করেছেন ট্রাম্প, তখন মনে পড়ে যাচ্ছে এই ভারতবর্ষ তো বারবার একই কথা বলা হয়ে থাকে গণতন্ত্রের হত্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটা বলে থাকে এই দেশের ইন্ডি জোটের সদস্য বাম মনস্ক যারা রয়েছেন তারা। প্রশ্ন উঠছে, আমরা আজ প্রশ্ন করছি জবাব চায় বাংলায়, গোটা পৃথিবীতে শক্তিশালী দক্ষিণপন্থী নেতাদের দমিয়ে রাখতে ন্যারেটিভে অর্থাৎ কথায় না পেরে উঠে কি বন্দুক হাতে নিচ্ছে গোটা পৃথিবীর অতি বাম এবং বাম মনস্ক পলিটিক্যাল সেকশনগুলো? সেই প্রশ্ন নিয়ে ফিরবো, সেই আলোচনায় ফিরবো। প্রথমেই দেখে নেব প্রতিবেদন। मोदी जी ने अपने भाषण में एक दिन कहा कि हिंदुस्तान ने किसी पर आक्रमण नहीं किया। उसका कारण है क्योंकि ये देश अहिंसा का देश है। ना,
আপাত দৃষ্টিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির কোনো মিল পাওয়া যাবে না, কিন্তু মিল একটা আছে এবং সেটা কিন্তু বেশ চিন্তার। বিশ্বজুড়ে দক্ষিণপন্থীদের যেভাবে দমানোর চেষ্টা চলছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। এই যে বাটলার ফার্ম, এটার মধ্যে হোয়াইট আমেরিকানের পপুলেশন অনেক বেশি। রিপাবলিকানরা অনেক বছর ধরে ওই হোয়াইট পপুলেশনকে অ্যাজ আ ভোট ডমিনেন্ট জায়গায় রেখেছে, কিন্তু পেনসিলভেনিয়া ইজ অলসো ডমিনেটেড বাই লট অফ ব্ল্যাক ভোটস। আর পেনসিলভেনিয়া ইজ আ ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেটা ডিসাইডিং ফ্যাক্টর, জাস্ট লাইক ফ্লোরিডা। এখান থেকেই ট্রাম্প নিজের পলিটিক্যাল ক্যারিয়ারও শুরু করেছে, নট ফ্রম নিউ ইয়র্ক, ফ্রম পেনসিলভেনিয়া। ওইটা ট্রাম্পের জন্য স্ট্রং, বাটলারটা হচ্ছে স্ট্রং নিজের শক্তিশালী ওল্ড এরিয়া। সেখানে গিয়ে উনি নিজের বক্তব্য রাখার চেষ্টা করছিলেন, সেখানেই আনফর্চুনেটলি অ্যাটাকটা হয়। ডোনাল্ড ট্রাম্পও একজন দক্ষিণপন্থী নেতা। তার সমর্থকদের দাবি, ট্রাম্পের বিরুদ্ধে লাগাতার কুৎসা ঘৃণা ছড়িয়ে গিয়েছে ডেমোক্র্যাটরা। Most importantly, and I mean this from the bottom of my heart, Trump is a threat to this nation. এবার মিল পাচ্ছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও তো একইভাবে কুৎসা অপপ্রচার চালিয়ে যাচ্ছে হিন্দি জোট। ডোনাল্ড ট্রাম্পের আততায়ীকে ঘটনাস্থলেই নিকেশ করেছে নিরাপত্তারক্ষীরা। কেন সে ট্রাম্পকে খুন করতে চেয়েছিল তা এখনো জানা যায়নি, যদিও সূত্রের খবর টমাস ম্যাথিউ ব্রুকস নাকি দুনিয়াকে আরেকটু বেশি উদার মনস্ক করতে চেয়েছিল। বিশ্বজুড়ে বামপন্থীরা ক্রমশ কোণঠাসা, একের পর এক দেশ থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দক্ষিণপন্থী নেতারাই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাদের, কিন্তু পছন্দ না হলে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। উদার মনস্কতার নামে এই সন্ত্রাস আর কতদিন চলবে? রিপাবলিক বাংলা। একটা ট্রেন্ড বলে বিষয় আছে। গোটা বিশ্বে কি হচ্ছে, গোটা বিশ্বে যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেই নিয়ে আলোচনা করতে হলে প্রথমেই বলতে হয়, একদিকে দেখা যাচ্ছে দক্ষিণপন্থী রাজনৈতিক ভাবনার উত্থান এবং তাকে হারানোর জন্য বামপন্থী এবং উদারপন্থীদের জোট। যেমন ফ্রান্স, সেখানে দেখা গেল দক্ষিণপন্থীদের উত্থান হওয়া, সেইটা থেকে আটকাতে ম্যাক্রো দল এবং বামপন্থীরা কোথাও যেন নিজেদের মধ্যে সমঝোতা করলেন এবং সমঝোতা করে এমন একটা পথ খুলে দিলেন যেখানে দাঁড়িয়ে স্পষ্ট হলো যে দক্ষিণপন্থীরা যেন হেরে যায়। আমেরিকায় ফিরি যদি, ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, এবং তারই সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও রয়েছে। ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিকভাবে ঠিক না বেঠিক তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের মাথা ব্যথা যা নিয়ে আছে তা হলো এই ট্রেন্ড নিয়ে। যখন কারুর রাজনৈতিক মতবাদ আমার পছন্দ হবে না, প্রথমে ন্যারেটিভের মাধ্যমে বলবো যে সে ডেমোক্রেসিকে খুন করছে, যেমন ভারতবর্ষে বলা হলো সংবিধানের হত্যা করছেন একজন ব্যক্তি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটা বলা হলো। আমেরিকায় বলা হচ্ছে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার। কোথাও গিয়ে ন্যারেটিভটা সমান মনে হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প ঠিক না ভুল অন্য কথা, কিন্তু এই ন্যারেটিভ ঠিক না ভুল সেটা নিয়ে আলোচনা। তারই সঙ্গে সঙ্গে যেটা নিয়ে আলোচনা তা হলো এই ন্যারেটিভের পর ন্যারেটিভ যখন হেরে যায় তখন কি হাতে বন্দুক তুলে নেওয়াই একেবারে শেষ পন্থা বা শেষ অপশন হিসেবে বেছে নেওয়া হচ্ছে, সেই ভয়ঙ্কর ট্রেন্ড নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সমীর চ্যাটার্জি, অধ্যাপক, তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমার সঙ্গে রয়েছেন মৈনাক পুততুন্ডু, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমার সঙ্গে থাকবেন রাহুল রয়, বাঙালি উদ্যোগপতি, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে অন্যতম বিভিন্ন অ্যাচিভমেন্ট পেয়েছেন। আমার সঙ্গে থাকবেন শিশির বাজোরিয়া, বিজেপি মুখপাত্র এবং উদ্যোগপতি। আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা। আমি প্রথমেই রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব। রাজাগোপাল বাবু, আজকে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আমার, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। গোটা বিশ্ব জুড়ে একটা ন্যারেটিভ অর্থাৎ একটা গল্প, এই ভারতবর্ষে বলা হলো ডেমোক্রেসির হত্যা করা হচ্ছে, সংবিধানের হত্যা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও ভার্সনটা একই বলা হচ্ছে, ডেমোক্রেসি অ্যাটাক করা হচ্ছে, ট্রাম্প এলে ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে। তো সেই ট্রাম্প এলে ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে, সেই ট্রাম্পের ওপর যখন গুলি চালানো হচ্ছে তখন কি ডেমোক্রেসি নষ্ট হচ্ছে না? অথবা এই ভারতবর্ষে যাকে বলা হয় সংবিধানের হত্যা করবেন নাকি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার কনভয়তে যখন আক্রমণ হয় তখন কি ডেমোক্রেসির হত্যা হচ্ছে না? সেই নিয়ে কেন কথা হয় না? হ্যাঁ, দেখুন যে সঠিক প্রশ্ন।
প্রত্যেক দেশেই মানুষের অধিকার আছে দেশের নেতা চয়ন করার। ডোনাল্ড ট্রাম্প দেখুন আমেরিকার মানুষদের কাছে, বিশেষ করে সে দেশের যারা অরিজিনাল সে দেশের বাসিন্দা, যারা বিদেশ থেকে অভিবাসী হয়ে আসেন, ইমিগ্রেন্ট নন, তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় মানুষ উনি, অত্যন্ত জনপ্রিয়, এটা খেয়াল রাখতেই হবে। এবং উনি প্রথম সেই আমেরিকা ফর দ্য আমেরিকানস এই স্লোগান তুলেছিলেন। তার একটা বিরাট আমরা জানি যে সাপোর্ট বেস রয়েছে। এখন দেখুন রাজনীতি প্রত্যেকের মতন করে করবে, সবাই বামপন্থী হবে, সবাই এক ধরনের চিন্তা করবে, সেটা তো রাজনীতি হলো না। সেটা আপনি তো জোর করে একটা মৌলবাদকে চাপিয়ে দিচ্ছেন। আমাদের দেশেও একটা মানে ধারণা তৈরি হয়ে আছে, বুঝি দক্ষিণপন্থী চিন্তাধারাটাই হচ্ছে যে সব নষ্টের তারা একমাত্র কারণ। এটা তো মানে সম্পূর্ণ মানে কি বলবো, মানে এর কারণটা হচ্ছে কি যে বামপন্থীরা আমাদের দেখুন মানে ইন্টেলেকচুয়াল সব জায়গায় তারা ডমিনেট করে এসেছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে, চালাকির সঙ্গে, কংগ্রেসের সঙ্গে বামপন্থা আমাদের দেশে যদি দেখেন একটা বিরাটভাবে মিশেছিল। সিপিআইয়ের বড় বিরাট সংখ্যক লোক কংগ্রেসে এসেছিল, আমরা নুরুল হাসান থেকে শুরু করে বিরাট সংখ্যক মানুষ তারা রয়েছিলেন, এবং কংগ্রেসের সেই সমস্ত নীতি এরাই তখন তৈরি করে গেছে, এরাই বইপত্র ইতিহাসের বই এরাই লিখে গেছে। তার ফলে যেটা ঘটেছে যে সব দক্ষিণ পন্থাই হচ্ছে খারাপ, এটাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান বিরোধী, যেটা আপনারা বলতে চাইছেন। এই একটা ধারণা তৈরি, একটা যে ন্যারেটিভ বলছেন সেটা তৈরি করার চেষ্টা বহুদিন ধরেই রয়েছে। অত্যন্ত সৌভাগ্য যে বেশ কিছুদিন হলো সেটা ভারতবাসী ভাঙতে পেরেছে, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে পেরেছে। আমেরিকাতেও দেখুন তাদের নিজস্বভাবে চিন্তা ভাবনা করার, আমেরিকাতে ঠিক আছে প্রয়োজন আছে, বাইরের মানুষের প্রয়োজন আছে, কিন্তু তার মানে এই নয় দেশের যারা বহুদিন ধরে রয়েছেন তাদের অধিকারকে ক্ষুণ্ণ করে অভিবাসীদের অধিকারকে বেশি স্বজনদের রাখতে হবে। তার ফলে এক লাইন বলেই শেষ করে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রথমেই বললেন যে আমেরিকান বাসীদের কথা ভাবতে হবে। এই চিন্তা ভাবনা আমরা দেখেছি ফ্রান্সেও একই ধরনের চিন্তা ভাবনা এসেছে, নেদারল্যান্ডেও এসেছে, কিন্তু সব জায়গায় এই চিন্তা ভাবনাকে গুলিয়ে দেওয়ার নানান ধরনের চেষ্টা হয়েছে। ফ্রান্সের ফার্স্ট ফেজে ইলেকশনে আমরা দেখলাম যা ঘটেছে, সেকেন্ড ফেজ সবার আগে নানান ধরনের গোলমাল করে ভয় দেখিয়ে সমঝোতা হয়েছে সেকেন্ড আর থার্ড পার্টির মধ্যে, যাতে প্রথমকে 3 নম্বরে নামানো যায়। আমি এখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাহুল রয়, তিনি ইউএস বেসড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অর্থাৎ বাঙালি উদ্যোগপতি, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে অন্যতম বিভিন্ন ব্যবসা করেছেন, টেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টেকনোলজি নিয়ে ব্যবসা করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্সকে অত্যন্ত ভালোভাবে বোঝেন। রাহুলবাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। রাহুলবাবু, আমার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আজকে তিনি বক্তৃতা রাখছিলেন, তাকে গুলি করা হলো, তার কান ঘেঁষে গুলি বেরিয়ে গেল, তিনি আজকে মারাও যেতে পারতেন। আমার প্রশ্ন হচ্ছে ন্যারেটিভ নিয়ে রাহুলবাবু। এই ভারতবর্ষে যখন ভোট হচ্ছিল লোকসভায়, তখন আমরা দেখলাম বলা হলো সংবিধানের হত্যা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটা একটা ন্যারেটিভ চললো। এখন বলা হচ্ছে ইউএসএতে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার যদি ট্রাম্প ক্ষমতায় আসেন। আপনি ইউএসএতে যত সময় কাটিয়েছেন, যেভাবে সেখানের মানুষদের দেখেছেন, খুব কম মানুষ দেখেছেন, আপনি বলুন ইউএসএতে কি আজকে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার? আর যদি তাই হয়, তার পথ কি গুলি করে সেই ব্যক্তিকে খতম করে দেওয়া? সংবিধানকে চেঞ্জ করা যদি এতই সরল হতো ইন আ ভাইব্রেন্ট ডেমোক্রেসি লাইক ইউএসএ আর ভারতবর্ষ, তাহলে তো এটা বানানা রিপাবলিক হতো। কথায় কথায় যারা নেতারা বলে, ইয়া আপনার স্ট্র্যাটেজিস্টরা বলে কি সংবিধান বদলে যাবে, এর পাওয়ার আসলে ওর পাওয়ার আসলে, তাহলে তো দেশ চলবে না। দেশকে তো পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা রিপ্রেজেন্টেশন আছে, ভারতবর্ষেরও আছে, আমেরিকারও আছে, ওদের একটা ফেস ভ্যালু আছে, ডেমোক্রেসি ভ্যালু আছে। ওইটা তখনই থাকতে পারে যদি সংবিধানের রক্ষা একটা কনস্টিটিউশনকে কোনো পার্টি হোক, ডাজেন্ট ম্যাটার, হ্যাজ টু কিপ ইট ইন ইটস প্লেস অ্যান্ড ওটা মডিফাই করা যেতে পারে, এটা উন্নতির জন্য চেঞ্জ করা যেতে পারে, বাট র্যাডিক্যালি ওটাকে এক্সক্লুড করে কিছু করার সেটা কোনো দেশেই সম্ভব না, ভারতবর্ষে কি আমেরিকাতে। এগুলো সব আমি যে বলবো রেটোরিক, কাউকে এত নেগেটিভ, যেমন সকালে এটা বলছিলাম, নেগেটিভিটি এত বেড়ে গেছে এখন। ইলেকশন প্রসেস হ্যাজ বিকাম ইভিল। কীভাবে অপোজিশন যেই হোক, কীভাবে মানে সত্য থেকে দূর হয়ে কীভাবে ফলস যে একটা ন্যারেটিভ তৈরি করা, সেটা আজকাল ডেমোক্রেসিতে দেখা যাচ্ছে, উইচ ইজ নট হেলদি।
রাহুল বাবু, আপনি ইন্ডিয়ান, আমেরিকাতে আপনি একদিকে মাইনরিটি, ওখানে ডোনাল্ড ট্রাম্প ছিলেন ক্ষমতায় 4 বছর এবং এখন জো বাইডেন রয়েছেন। যখন ডোনাল্ড ট্রাম্প ছিলেন ক্ষমতায়, ডিড ইট ফিল যে ওখানে মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে কিংবা কোনোভাবে ডিসক্রিমিনেশন হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে সেখানে ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে, বাইডেন থাকলে ঠিক থাকবে, এমনটা আপনার কখনো মনে হয়েছে? না, মোটেই না। আমাদের প্রথম কথা কি, ফ্রি এন্টারপ্রাইজ সবসময় সিলিকন ভ্যালি হোক, ওয়েস্ট কোস্টই হোক, ইস্ট কোস্টে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড হোক, এই দুটো জায়গার থেকে আমার খুব অভিজ্ঞতা আছে 42 বছর আমেরিকাতে। সেখানে যেই পার্টি আসুক না কেন, এই সব যে কথাবার্তা, এটা কোনো রেলিভেন্সি নেই। হ্যাঁ, পলিসি চেঞ্জ, যেখানে ইললিগাল ইমিগ্রেশন, যারা ধরুন বর্ডার পার করে আসছে, এক্স্যাক্টলি ইললিগাল, বেআইনি, কথাটা হচ্ছে ইললিগাল, যাকে আমরা ধরুন রেফিউজি করে এনেছি, পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে এনেছি, অ্যাজ আ ট্যাক্স পেয়ার আমার কোনো অসুবিধে নেই, আমি গভর্নমেন্ট সাপোর্ট করব। একটা দেশে এমন কোনো ক্ষতি ওদের হয়েছে, আমাদের দেশে এসেছে, উই শুড টেক কেয়ার অফ দ্যাম। কিন্তু যারা ইললিগালি ক্রস করে যাচ্ছে নানা দেশ থেকে, ওদেরকে আমি আমার ট্যাক্স পেয়ার হয়ে আমাদের পয়সা দিয়ে কেন দেব? সেটা আমি যেই পার্টি ওটাকে প্রপোজ করবে সেই পার্টি এগেইনস্টে আমাকে নিজের বক্তব্য দিতে হবে। রাহুল বাবু, আমি ফিরবো আপনার কাছে, আবার আমি প্রত্যেকের বক্তব্য নেব। এবার আমায় ফিরতে হবে আলোচনায় এবং আমি যাব এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্ন থেকে, যে প্রশ্ন আমি করছিলাম, যে একটা ন্যারেটিভ দিয়ে দেওয়া যে একজন ব্যক্তি ক্ষমতায় এলে ডেমোক্রেসি ডেঞ্জারে চলে যাবে, অর্থাৎ গোটা দেশের সংবিধান ভয়ঙ্করভাবে সেই ব্যক্তি বদল করে দেবেন। এটা কতটা সত্যি হতে পারে, না পুরোটাই একটা গল্প কথা? আমি যাব শিশির বাজোরিয়ার কাছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিজেপি মুখপাত্র, বিজেপি নেতা, এবং তার কাছে গিয়ে আমি সরাসরি প্রশ্ন করব, আমাদের দেশে যখন ভোট চলছে, লোকসভা ভোট, গোটা বিরোধী পক্ষ, ইন্ডি জোটের যারা সদস্য এবং আপনাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন, প্রত্যেকে বলেছেন প্রধানমন্ত্রী মোদী ক্ষমতা এলে সংবিধান বদল করে দেবে, কিতাব বদল দেঙ্গে, এরকম করে হিন্দিতে বলা হচ্ছিল। আজকে আমেরিকায় বলা হচ্ছে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার। আমরা ভারতে দেখেছি প্রধানমন্ত্রীর কনভয় বারবার ব্রিচ হয়েছে, সিকিউরিটি ব্রিচ, বিভিন্নভাবে বিভিন্ন নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখলাম কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেল, তিনি মারাও যেতে পারতেন। এই ন্যারেটিভটা কোথাও যেন একই রকম মনে হচ্ছে কি আপনার, শিশির বাবু? দেখুন, একটা কথা সবাইকে বলতেই হবে, এটা কি অত সহজ? বারবার এই কথা বলা হয় কেন? আর এটা আপনি দেখবেন গত 10 বছরের মধ্যে এইসব কথা আরম্ভ হয়েছে। অমুক জিতলে ডেমোক্রেসি শেষ হয়ে যাবে, অমুক জিতলে সংবিধান শেষ হয়ে যাবে, অমুক জিতলে এটা হবে। এটা তার মানে আমার মাথায় একটাই কথা ঢুকছে, বিরোধী পক্ষের কাছে আর বলার কিছু নেই, মানুষের সামনে গিয়ে বলার কিছু নেই। হ্যাঁ, একটা বলতে পারি, যদি বামপন্থী কেউ আসে কিংবা পশ্চিমপন্থী কেউ আসে, অর্থ ব্যবস্থা তফাৎ হবে, অর্থ ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে, ওটা ভালো হবে, খারাপ হবে, মন্দ হবে, সেটা মানুষ ঠিক করবে, আর ওটা বলা যায়। কিন্তু ডেমোক্রেসি শেষ হয়ে যাবে, সংবিধান পাল্টে দেবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, তার মানে আমার হিসেবে পরিষ্কার ভাষায় বিরোধী পক্ষের কাছে আর কিছু নেই, বলার কিছু নেই, দেওয়ালিয়াপন। আজকে এখনো বলে যাচ্ছে মোদিজি তো এসে গেছেন, বিজেপি তো এসে গেছে। আমরা যদি দেখি, এই দেশের মানুষের সব শোনার সত্ত্বেও ভোট তো দিয়েছে, জিতিয়েছে তো। আচ্ছা, এখন কেন বলছেন? তার মানে একই জিনিস এখন আমরা যদি দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে, ওখানে ট্রাম্প সাহেবকে দিয়ে, দেখুন, আমি আমেরিকার ভোটার নই। আমেরিকার নাগরিক যাকে ভোট করবে, উনি ওখানে রাষ্ট্রপতি হবে নভেম্বর মাসে, 4 নভেম্বরে হবে, সেটা আমেরিকানদের উপর। কিন্তু এটা কি করে বলা যায় অমুক জিতলে ডেমোক্রেসি শেষ হয়ে যায়? ঠিক, শিশির বাবু আমাদের সঙ্গে থাকুন, আমি সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু,
আমরা সেই ভিজুয়াল দেখাচ্ছিলাম যেখানে ডোনাল্ড ট্রাম্পের কান ঘেঁষে গুলি বেরিয়ে গেছে, তিনি রক্তাক্ত হয়েছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভিউ ঠিক না বেঠিক সেই নিয়ে আলোচনার কোনো মাথা ব্যথাই নেই, আমাদের প্রয়োজনও নেই, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটাররা বুঝবেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তিকে দাগিয়ে দেওয়া, যে সেই ব্যক্তি ক্ষমতায় এলে ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে, সেই ব্যক্তি ক্ষমতায় এলে সংবিধান বদলে যাবে, তারপর সেই ব্যক্তির ওপর সেই রেটরিক বা সেই ন্যারেটিভের কারণে বারবার হামলা হওয়ার ঘটনা, সেটা এই দেশে হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রে হতে পারে। এই পদ্ধতিটা কি ইচ্ছে করে তৈরি করা, যাতে করে একজন শক্তিশালী, বিশেষ করে দক্ষিণপন্থী এই ক্ষেত্রে বারবার আমরা দেখি, একজন শক্তিশালী নেতাকে ন্যারেটিভ বা গল্প কথার মাধ্যমে দমিয়ে রাখা যায়? এটা কি সেই পদ্ধতি, সমীর বাবু? দেখুন, বৃহৎ গণতন্ত্রের পীঠস্থান আমরা সাধারণত আমেরিকাকে বলে থাকি, এবং ট্রাম্প হচ্ছে তার একটা একনায়কত্ব ভূমিকা আমরা দেখেছি। এবং এটা সত্যি কথাই যে ওনার উপরে যে হামলা হয়েছে বা আক্রমণ হয়েছে, তীব্রভাবে আমরা এটা নিন্দা করছি। আমি এটাকে একেবারে নিন্দা ছাড়া কিছুই বলা যাবে না। এইবার ব্যক্তি ট্রাম্প যখন ছিলেন রাষ্ট্রপতি, সেই সময় তার পরাজয়ের পর যেভাবে হোয়াইট হাউসে তিনি পুরো দখলদারি হারার পরও তিনি ছিলেন, এই জায়গাতে কিন্তু বহু প্রশ্ন সামনে এসছে, এবং এসছে গুজব ছড়ানো থেকে অসত্য কিছু তথ্য, জনমতকে বদলানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। রাষ্ট্রনায়ক থেকে ক্ষমতা হারানোর পরে এই যে আপনার ওই যে মার্কিন সেনেট এই যে অ্যাটাক হয়েছিল, এইখানেও কিন্তু একটা জিনিস লুকিয়ে আছে। অর্থাৎ আমি মনে করি, যেহেতু আমেরিকা একটা রাষ্ট্র, তার প্রধান ট্রাম্প ছিলেন, কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাহুল গান্ধী থেকে শুরু করে সমস্ত যারা ভারতীয় আছেন রাষ্ট্র বিবৃতি দেন, প্রত্যেকেই এটা নিন্দা করবেন। মোদি সাহেব যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে স্লোগান তুলেছিলেন যে ট্রাম্পের হয়ে, তা সম্পূর্ণ কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে আপনি যদি দেখেন, এটা একটা নির্বাচনের প্রচারই প্রায় বলতে পারেন, অবশ্যই বন্ধু, কিন্তু তবুও উনিও তো আমার দেশের রাষ্ট্রপ্রধান। স্বাভাবিক, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ দেশ মানে এটা মাথায় রাখতে হবে, কে কি খাবে, কে কি পড়বে, কে কি বলবে, তার অধিকার দেওয়া দরকার। আমরা দেখেছি যে কোথাও যেন একটা হিন্দুস্তানের মতন করে ভেবে নেওয়া হচ্ছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই ঐক্যটাকে যদি আমাকে দেখতে হয়, যেই রাষ্ট্রপ্রধান হোক না কেন, সে বিজেপি আরএসএস সমর্থিত হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে যে কেউ। সমীর বাবু, শিশির বাজুরিয়া বাবু 10 সেকেন্ড আমি যাই, একবার উনি কিছু বলতে চাইছেন। শিশিরদা আছেন, আচ্ছা শিশির বাবু 1 মিনিট থাকুন, আমি আসি আপনার কাছে। হ্যাঁ, দ্রুত বলুন। গণতন্ত্রের প্রশ্নে যখন আপনি বলবেন, বর্তমান শীতকালীন অধিবেশনে এই সরকার যেভাবে 146 জন, গণতন্ত্রের শেষ কথা মানুষ, সেই মানুষের ভোটেই কিন্তু একজন সাংসদ হয়, তাদেরকে যেভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, স্বাভাবিকভাবে এইখানে গণতন্ত্রের কথা কিন্তু। বেশ, সমীর বাবু আপনি বললেন, আমি উত্তরটা নিয়ে আবার আসি আপনার কাছে। হ্যাঁ শিশির বাবু, 1 মিনিট সমীর বাবু, শিশির বাবু বলুন, তারপর আসি আবার। হ্যাঁ শিশির বাবু, একটা ছোট্ট কথা বলে দিই, 10 সেকেন্ডের মধ্যেই বলবো। সমীর বাবুর কথা যদি আমি ঠিক শুনেছি, আর যদি ঠিক না শুনে থাকি আগে থেকে মার্জনার প্রার্থনা, কিন্তু যদি ঠিক শুনে থাকি, উনি বললেন মোদিজি আমেরিকায় গিয়ে ট্রাম্পের হয়ে স্লোগান তুললেন। সমীর বাবু, আমি ওই প্রোগ্রাম হাউডি মোদিতে ছিলাম, কোনো এই ধরনের স্লোগান তোলা হয়নি, আর এটাই আমার শুধু এই বলা যাচ্ছে। আচ্ছা বেশ, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে, প্রত্যেক অতিথির কাছে যাব, তার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজ। আরও একবার শুট আউটের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে, আরও একবার গুলি চলার ঘটনা ঘটলো। এই মুহূর্তে অ্যালাবামা থেকে খবর উঠে আসছে, অ্যালাবামাতে গুলি চলার পর 3 জনের মৃত্যু হয়েছে, খবর উঠে আসছে ফের 4 জনের মৃত্যু হয়েছে। ফের আমেরিকায় শুট আউট, অ্যালাবামাতে বার্মিংহামে এই ঘটনা ঘটেছে। একটি নাইট ক্লাবের বাইরে, একটি বাড়ির বাইরে একটি নাইট ক্লাব এবং বাড়ির মাঝে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল, সেই গাড়ি লক্ষ্য করে গুলি, এবং তার মধ্যে থাকা যারা 2 জন পুরুষ, 1 জন শিশু এবং আরও 1 জনের মৃত্যু হয়েছে। আলাবামায় আততায়ীর গুলি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আলাবামায় আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়েছেন 4 জন, সূত্র মারফত খবর পাচ্ছি। এই মুহূর্তে আমি ফিরবো আলোচনায়, রাহুল বাবুর কাছে একবার যাব ছোট্ট করে। রাহুল বাবু, এই মুহূর্তে আলাবামায় আরও একবার শুট আউটের ঘটনা, এবং এই আলাবামায় শুট আউটের ঘটনায় 4 জনের মৃত্যু একই দিনে, আজকে সকালে ট্রাম্প এবং এখন আরও 4 জনের মৃত্যু। এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন উঠছে কিনা? রাহুল বাবু। আচ্ছা,
এইটার সাথে ট্রাম্পের অ্যাটাকের কোনো কনটেক্সট নেই। যেমনি আমি আগেও বলেছি, আমেরিকা এত বড় একটা দেশ, ওখানে অনেক আইসোলেশনে অনেক ফ্রাস্ট্রেটেড লোনাররা আছে, যারা কিছু পাবলিসিটির জন্য ইয়া লাইফে কোনো অ্যাচিভমেন্টের জন্য, নামের জন্য ওরা এমন একটা অ্যাক্ট নেবে যেটা ওরা ভাবে ইটস আ গ্লোরি অফ ডেথ। এইটাকে ম্যাগনিফাই করার জন্য ওরা এইসব ঘটনা, স্কুলের বাচ্চাদের হোক, নাইট ক্লাবে হোক, ফাংশনে হোক, এই ইন্ডিভিজুয়াল যাতে কোনো অর্গানাইজেশনের সাথে কোনো কানেকশন নেই, ওরা ইন্ডিভিজুয়াল হয়ে এই অ্যাট্যাকগুলো করেন। আচ্ছা, আর তারপরে ওদের যে সিস্টেম নিজেই ওদেরকে টেক কেয়ার করে। এই ঘটনা প্রায় আমরা শুনতে পারি আমেরিকাতে, অ্যাটলিস্ট 6 মাসে 3 মাসে একটা দুটো ঘটনা ক্রমশ আমরা দেখতে পারি। বেশ, আমি আবার আসি রাহুল বাবু আপনার কাছে। এই মুহূর্তে সৈকতের কাছে যাব। সৈকত বাবু, যে প্রশ্নটা করছিলাম, পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেয়ার উইল বি রাইট উইং অ্যান্ড লেফট উইং, তারপর সেন্ট্রিস্টরাও থাকবেন। এই রাজনৈতিক ভেরিয়েশন না থাকলে পরে রাজনীতি থাকারই কোনো প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি আপনার রাজনৈতিক বিপক্ষে দাঁড়িয়ে থাকে, সেই রাজনৈতিক বিপক্ষে দাঁড়িয়ে থাকা একজন শক্তিশালী লিডারকে সরাসরি দাগিয়ে দেওয়া যে এই ব্যক্তি গণতন্ত্রের হত্যা করছে বা এই ব্যক্তি সংবিধানের হত্যা করছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প হতে পারেন। ট্রাম্পের পলিটিক্যাল আইডিওলজি নিয়ে আমার সাপোর্ট করা বা না করার কিছু নেই, কিন্তু যে ঘটনা ঘটছে আমি সেটা বলছি। কিংবা এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে পারেন, কিংবা অন্য কেউ হতে পারেন। এই প্র্যাকটিসটা, এটা কোথাও রাজনীতিকে নোংরা করে দিচ্ছে না? কাউকে বলে দেওয়া যে এই ব্যক্তি হত্যা করছে, এই ব্যক্তি মানেই খারাপ হয়ে যাবে সব কিছু। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের প্রথমে প্যাকেজটা যেটা দেখলাম, সেই প্যাকেজটা দেখে মনে হলো যে কোথাও না কোথাও বামপন্থী কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের কেউ বা কমিউনিস্ট ভাবনা চিন্তার কেউ একজন ডোনাল্ড ট্রাম্পকে গুলি চালিয়েছে। আমি বলছি ইতিহাসের কিছু বলা হয়নি, অ্যাপ্রোচটা সেরকম জায়গায় চলে যাচ্ছিল। আমি একটু বলেন, সেটা হচ্ছে একদম আমরা কমিউনিস্টরা, আমরা বামপন্থীরা এটা মনে প্রাণে বিশ্বাস করি, পৃথিবীর কোথাও সভ্যতার যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া রয়েছে, কোথাও কোনোভাবে এই উগ্র জাতীয়তাবাদী কিংবা উগ্র বিচ্ছিন্নতাবাদের শক্তির দ্বারা কোনো না কোনো রাজনৈতিক দলে কোনো নেতার উপর আক্রমণ কিংবা কোনো মুক্তমনা ব্লগার কিংবা লেখকের উপর আক্রমণ, এটা গণতন্ত্রের উপর আঘাত, সভ্যতার উপর আঘাত। 1, 2, ঠিক যেমন আজকে আমরা 1 ঘন্টা ধরে এই আলোচনা করছি, বেশি দূর আমি হনুলুলু, কেনিয়া এইসব রিপাবলিকের শুনতে অভ্যস্ত, এইসব জায়গায় যাচ্ছি না। আপনাদের মনে থাকার দরকার, কমিউনিস্ট পার্টি এই ভারতবর্ষের মাটিতে সবচাইতে বেশি এই খুন করবার অ্যাটাকে নিজেদের নেতৃত্ব, কর্মী, সাহিত্যিকদের বলি দিয়েছে। দাভোলকার, গৌরী লঙ্কেশ একের পর এক উদাহরণ। তাদের ক্ষেত্রে একবারও কোথাও কোনো ন্যাশনাল জায়গায় 1 ঘন্টা ধরে আলোচনার সুযোগ বা গৌরী লঙ্কেশের হত্যাকারী এখনো কেন গ্রেপ্তার হয়নি, কেন দাভোলকারের হত্যাকারী এখনো অব্দি গ্রেপ্তার হয়নি, এসব নিয়ে আমরা কিন্তু আলোচনা অতটা শুনতে অভ্যস্ত না। অনেকে বলছেন বামপন্থীরা ভারতবর্ষের ইতিহাস বদলে দিয়েছে। দেখুন, যখন কেউ যদি মুচলেখা লিখতে ব্যস্ত থাকে, আমরা তখন যদি বই লিখতে ব্যস্ত থাকি, তাতে আমাদের তো অপরাধ নয়। এখন প্রশ্ন হচ্ছে, কমিউনিস্টরা হেরে গেলে কলকাতাতে আমেরিকার একজন নামকরা হিলারি ক্লিন্টন চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে। স্বাভাবিকভাবে তৃণমূলের প্রতিনিধি প্রথমে ডোনাল্ড ট্রাম্পকে অভিবাদন করে তার বক্তব্য শুরু করবেন, এটাই এক্সপেক্ট তৃণমূলের কাছ থেকে। আমার বক্তব্য হচ্ছে, বামপন্থী রাজনীতি গোটা পৃথিবী জুড়ে খুব ধ্বংসাত্মক জায়গায় চলে যাচ্ছে, হতাশার জায়গায় বামপন্থীরা অ্যাবলিস্ট হয়ে যাচ্ছে, তার জন্য ট্রাম্পের উপর আক্রমণ হচ্ছে এমনটা কিন্তু নয়। আপনি ব্রেকিং নিউজে দেখালেন যে এটা একটা গ্যাং অফ গ্রুপ। আমেরিকায় বহু এরকম শুট আউটের ঘটনা ঘটে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো শক্তি। জাস্ট একটা ইন্টারজেকশন করছি, যে ব্যক্তি হত্যা করার চেষ্টা করেছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, আমি পৃথিবীকে আরেকটু উদার বানাতে চাই, আই ওয়ান্ট টু মেক দ্য ওয়ার্ল্ড আ লিটল মোর লিবারাল। এই কথাটা তিনি কোট আনকোট বলেছিলেন, এবং তাই তিনি হত্যা করতে গেছিলেন। অবশ্যই তিনি লোন উলফ, তিনি আলাদা করে গেছিলেন, তার মাথায় প্রবলেম থাকতে পারে ইত্যাদি অন্য কথা, কিন্তু সেই মোটিভটা কোথাও তার মাথায় ইনজেক্ট তো অবশ্যই করা হয়েছে। দিস ইজ আ সোশ্যাল সিস্টেম, যে কেউ কিছু একটা দেখে তার মাথায় ঢুকছে যে আচ্ছা একে হত্যা করলে তার মানে পৃথিবীটা আরেকটু লিবারাল হবে, উদার হবে, তাই আমি যাচ্ছি হত্যা করতে। আপনি মানবেন তো? আমরা কমিউনিস্টরা উদার মনোভাব পোষণ করি, উদার ভাবনা চিন্তা পোষণ করি, কিন্তু আমরা উদারভাবে নৈরাজ্যবাদকে সমর্থন করি না। একের পর এক উদাহরণ আছে, আপনি দেখবেন যখনই বিচ্ছিন্নতাবাদী শক্তি পৃথিবীর যে কোনো জায়গায়, এমনটা তো নয় যে বিজেপির শাখা সংগঠন ডোনাল্ড ট্রাম্প ওখানে রিপাবলিক পার্টির হয়ে লড়ছে, কিন্তু ওখানেও আমাদের কমিউনিস্ট পার্টির একটা ইউএসএ শাখা রয়েছে। ইউএসএ আমেরিকান কমিউনিস্ট পার্টি বলে একটা পার্টি রয়েছে, যারা 3rd প্রেসিডেন্সিয়াল নমিনেশন ক্যান্ডিডেটকে সমর্থন করেছে। তারা কিন্তু এর বিবৃতি দিয়ে এইরকম ঘটনার নিন্দা জানিয়েছে। আমি বলছি, দেখুন,
ডোনাল্ড ট্রাম্প জিতলে কে আনন্দিত হবে, কে ডোনাল্ড ট্রাম্পকে সাহেব বলে এখানে সম্বোধিত করবে, সেসব তাদের রাজনৈতিক অবস্থান। আমরা বলছি অনেকে বলবার চেষ্টা করলেন গোটা পৃথিবী জুড়ে বামপন্থার বিপর্যয়, তারপরের লাইনে বলছেন যে ফ্রান্সের রেজাল্টে সেন্ট্রাল লেফটের ব্যাপক রেজাল্ট হয়েছে, তারা হাত মিলিয়ে ফেলেছে। না সৈকত বাবু, ফ্রান্সে কি হয়েছে আপনি জানেন, আমিও জানি। ফ্রান্সের সবচেয়ে বেশি ভোট পেয়েছে ওখানে রাইট উইং যে দক্ষিণপন্থী দল, অবশ্যই তাই। ফার্স্ট ফেজে না, শুনুন, তারপর সেকেন্ড ফেজে কি হলো জানেন? সেকেন্ড ফেজে হলো যেখানে যেখানে ম্যাক্রো প্রার্থী দিলেন সেখানে বামপন্থীরা দিলেন না, যেখানে বামপন্থীরা দিলেন ম্যাক্রো দিলেন না, সেখানে তাদের একটা বোঝাপড়া হয়ে গেল। তার মানে হ্যাঁ, এরপর এক নোবেল লরিয়েট সেটা এখানে হয়েছে। এমবাপের মতন ফুটবলার ম্যাচে খেলতে নামার আগে বলেছে দক্ষিণপন্থার হাত থেকে দেশকে বাঁচান। তার মানে সৈকত বাবু, ভারতবর্ষ হোক কিংবা ফ্রান্স হোক, দক্ষিণপন্থী রাজনৈতিক ভাবধারাকে হারাতে বাকি সবাইকে হাত মেলাতে হচ্ছে। হ্যাঁ, আমরা তার মানে দক্ষিণপন্থীরা শক্তিশালী হচ্ছে। দক্ষিণপন্থার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করি না, সেটা করেছেন একটা ভাবনা চিন্তা। আচ্ছা বেশ, গোটা পৃথিবী জুড়ে আমরা দক্ষিণপন্থার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি এক লাইনে শুধু শেষ করি, আমি একটু শেষ করি। সেটা হচ্ছে ইংল্যান্ড থেকে, ফ্রান্স থেকে, নেদারল্যান্ড থেকে একের পর এক জায়গায় লেফটের যে ভাবনা চিন্তার পক্ষে মানুষের সমর্থন বাড়ছে। একটা পার্টি, আপনাকে জাস্ট আমি ইস্যু জানানোর জন্য, অবগত করবার জন্য বলি, একটা পার্টি 6 মাসের মধ্যে লেফটের সঙ্গে এসে নিউ পপুলার ফ্রন্ট তৈরি করে এনভায়রনমেন্ট ইস্যুতে, পরিবেশ ইস্যুতে নির্বাচন লড়েই ব্যাপক রেজাল্ট করলো। এটা মনে হয় না এই সময় একজন কমিউনিস্ট হিসেবে পরিবেশ রক্ষার আন্দোলনকে গোটা পৃথিবীব্যাপী বানানো, সেটা লাস্ট লাইন, পরিবেশকে ইস্যু করে কমিউনিস্টরা নির্বাচন লড়ছে দক্ষিণপন্থার বিরুদ্ধে। আর একদিকে আপনারা 1 ঘন্টা শো করছেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, যার বিরুদ্ধে 18 জন মহিলা সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ করছে। ট্রাম্প আমাদের কাছে লজ্জা, কিন্তু ট্রাম্পের উপর ট্রাম্পকে ডিফেন্ড করার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হোক বা যেই হোক, তার বিরুদ্ধে বন্দুক তুলে নেওয়া কিংবা তাকে একেবারে দাগিয়ে দেওয়া যে এই ব্যক্তি এলে ডেমোক্রেসি শেষ হয়ে যাবে, সেটা মানুষ বিচার করবে, সেটা মানুষ বিচার করবে। ঠিক আছে, আমি এই মুহূর্তে বেশ অবশ্যই 100% আমি মৈনাক বাবুর কাছে আসবো, তার আগে আমাকে একটা গ্রাফিক্স নিতে হবে এবং আমি রাহুল বাবুর কাছেও যাব। এই মুহূর্তে আমি গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো গোটা বিশ্বে বারবার রাজনৈতিক নেতাদের উপর আক্রমণ, এবং তারপরে আমি দেখাবো মার্কিন যুক্তরাষ্ট্রের যে বন্দুক ব্যবহার করে এই আততায়ী আক্রমণ চালিয়েছিল। আমি গ্রাফিক্স দেখাবো, তারপর রাহুল বাবুর কাছে যাবো, তারপর মৈনাক বাবুর কাছে যাবো। রাষ্ট্রনেতাদের ওপর প্রাণঘাতী হামলা, 2024-এ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ওপর হামলা হলো আজকে, তার কান দিয়ে দরদর করে রক্ত পড়লো। পরের স্লাইড, ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুকবাজের হামলা আজকে হয়েছে, সেই ঘটনা আমরা দেখিয়েছি সারাদিন, এবং তারই সঙ্গে সঙ্গে পরের স্লাইড, প্রাক প্রধানমন্ত্রীকে গুলির চেষ্টা 2022 সালে। পরের স্লাইড, ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়, তিনি একটি র্যালিতে ছিলেন। পরের স্লাইড, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যা করা হয় 2022 সালে শিনজো অ্যাবে, অত্যন্ত পপুলার, তিনিও একইভাবে র্যালিতে বক্তব্য রাখছিলেন। পরের স্লাইড, শিনজো অ্যাবেকে প্রকাশ্যে হত্যা করা হয়, তিনি একটি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন, গুলি চালানো হয়, তার মৃত্যু হয় পরবর্তীকালে হাসপাতালে। পরের স্লাইড, 2007 সালে নির্বাচনী প্রচারে গিয়ে খুন হন বেনজির ভুট্টো, পাকিস্তানের নাম বারবার উঠে আসছে। পরের স্লাইড, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো, প্রশ্ন উঠেছিল তিনি নাকি আইসিসের বিরুদ্ধে গিয়ে, তিনি আইএসআই এর বিরুদ্ধে গিয়ে, পাকিস্তান সেনার বিরুদ্ধে গিয়ে কাজ করার চেষ্টা করেছিলেন। নেপালের রাজ পরিবারকে হত্যা 2001 সালে হয় সেই ঘটনা। পরের স্লাইড, রাজা বীরেন্দ্র, রানী ঐশ্বর্য সহ 9 জনকে হত্যা করা হয় সেই সময়, অর্থাৎ রাজা সেই সময় যিনি ছিলেন তার পুরো ফ্যামিলিকে নিকেশ করে দেওয়া হয়। পরের স্লাইড, তামিলনাড়ুতে ভোট প্রচারে গিয়ে খুন হন, এই ভারতবর্ষে যদি কথা বলি 1991 সালে রাজীব গান্ধী, কিভাবে তাকে মালা পরানোর সময় তার মৃত্যু হয় সেই ছবি আমরা দেখি, ভয়ঙ্কর ছবি। আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। পরের ছবি, 1984 নিজের নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী, সেই ভয়ঙ্কর ছবি। নিহত ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার নিজের পার্সোনাল বডিগার্ড, কী কারণে হয়েছিল প্রত্যেকে জানেন। 1975 সালে সপরিবারে খুন হন বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান। পরের স্লাইড, খুন করা হয় শেখ মুজিবুর রহমানকে এবং সেই সময় শোক নেমে আসে গোটা বাংলাদেশ সহ ভারতবর্ষেও। 1963 আমেরিকার 35তম প্রেসিডেন্টকে হত্যা করা হয়, JF কেনেডিকে হত্যা করা হয়, সেই ছবি প্রকাশে আসে, বিভিন্ন তথ্য উঠে আসে। এবার আমি দেখাবো গ্রাফিক্সের মাধ্যমে যে বন্দুক ব্যবহার করে এই বন্দুকবাজ হামলা চালিয়েছিল। আমি রাহুল বাবুর কাছে যাওয়ার আগে, AR-15 একটি স্নাইপার রাইফেল, একটি বন্দুকবাজের কাছে একটি স্নাইপার রাইফেল কি করে পৌঁছলো? সবচেয়ে বড় প্রশ্ন। এত খারাপ গান ল, এত খারাপ অস্ত্রশস্ত্র রাখার আইন একটা দেশে যা নিজেকে এত অ্যাডভান্স মনে করে। পরের স্লাইড,
অত্যন্ত হালকা ওজনের একটি স্নাইপার রাইফেল, স্নাইপার অর্থাৎ অনেক দূর পর্যন্ত গুলি চালানো যায়। 550 মিটার দূর থেকে গুলি ছুটতে পারে AR-15, সহজেই লক্ষ্য স্থির করা যায় অনেক দূর থেকে। বরিস লাইড কি বলছে, একসঙ্গে অনেকগুলো গুলি ছোড়া যায় অনেক দূর থেকে, অর্থাৎ যাকে হত্যা করা হবে তিনি যে বেঁচে গিয়েছেন এটাই তার বড় ভাগ্যের বিষয়। ম্যাগাজিনে 5টি করে গুলি থাকে এবং সেই বন্দুকের ছবি এবং ডোনাল্ড ট্রাম্প। রাহুল বাবু, প্রশ্ন করব, মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয় পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দেশগুলোর মধ্যে একটি, বরঞ্চ সবচেয়ে সুরক্ষিত দেশ। যে কেউ স্নাইপার নিয়ে কি গুলি চালাতে পারে? গান ল ইজ সো উইক দেয়ার। গান ল ইজ উইক। ওকে, এটা একটা ডিসকাশন বহু বছর ধরে ডেমোক্র্যাট নিয়ে আসছে, যেটা আমিও ফুল সাপোর্ট দিই। কেন কি, যদি গান কন্ট্রোল না হয় কোনো দেশে, তাহলে তো একটা ওয়াইল্ড ওয়েস্ট হয়ে দাঁড়াচ্ছে। যে কেউ গিয়ে এক সপ্তাহ ওয়েটে, এখন তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড চেকটা 1 সপ্তাহ একটা মানুষের করা এত সহজ নয়। তারপরে ওর মেন্টাল ইভ্যালুয়েশন, ওর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, কত রকমের যে মানসিক রোগ আছে এই দুনিয়াতে, বলা খুব মুশকিল। ওগুলোকে যতক্ষণ না প্রপারলি ইভ্যালুয়েট করা যায়, আপনি কি করে কাউকে লাইসেন্স দিতে পারেন? ঠিক। আর লাইসেন্স ওখানে দরকার নেই, ড্রাইভার লাইসেন্স এগেনস্টে পাওয়া যায়। আচ্ছা, ড্রাইভার, আচ্ছা দর্শকদের বলি, তার মানে একটা ড্রাইভার লাইসেন্স নিয়ে আমি যদি আমার পকেটে আছে, আমি দেখাই, আমাকে এই বন্দুকটা দিয়ে দেবে? ও তার 2 সপ্তাহ ওয়েট আছে। যদি আপনার রেকর্ড ক্লিন বেরোয় 2 সপ্তাহের মধ্যে, মানে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি নেই, কোনো সিভিল ল, মানে এমন কোনো সিভিল ল স্যুট নেই, আপনি কাউকে থ্রেট করেননি, এইসব একটু চেক করে। কিন্তু 2 সপ্তাহ ইজ নট ইনাফ টাইম কারোর ব্যক্তিগত ব্যাপারটা আপনি পুরোভাবে চেক করবেন। সেটাও হয়ে গেল ওর অ্যাক্ট ওপরে, কিন্তু ওর সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশনও হয় না। একটা কোয়েশ্চেনিয়ার থাকে যেটা ইয়েস নো করতে হয়, আপনি জমা করে দিন, 2 সপ্তাহ পরে ব্যাপারটা তুলে দিন। ওকে, তো ইটস ভেরি সিম্পল। এর জন্য একটা গান কন্ট্রোল, একবার দেখুন এই স্নাইপার বন্দুকটা এত ভয়ঙ্কর একটা বন্দুক। 550 মিটার দূর থেকে একজনকে টার্গেট করে আমি তাকে হত্যা করতে পারি। একজনকে কেন, একাধিকজনকে। এত বড় একটা বন্দুক নিয়ে সেই আততাই শুয়েছিল ছাদের ওপর। তো আপনি বলছেন হয়তো সে একটা ড্রাইভার লাইসেন্স নিয়ে গেছিল, গিয়ে দেখালো, 2 সপ্তাহের মধ্যে এই বন্দুকটা পেলো এবং গিয়ে আজকে হত্যা করতে চলে এলো। এইটা তবু শর্ট রেঞ্জ, এইটা শর্ট রেঞ্জের 500 মিটার যেটা দেখালেন, 1200 মিটার অব্দিও আছে। ওকে, তো AR-15 স্নাইপাররা ইউজ করে, ওয়ারে ইউজ করে, সিভিলিয়ানরা ইউজ করে। আর এটা এত লাইট, যেটার এমটা খুব সরল, তার মধ্যে ওদের যে লেজার কন্ট্রোলটা আছে, অ্যাকুরেসি দেয়। যেটা আমি বলছিলাম কি, আজকে খুবই ভাগ্য ভালো ডোনাল্ড ট্রাম্পের যে আজকে উনি সার্ভাইভ করেছেন। ঠিক, আজকে খুব ভাগ্য ভালো। এই নিয়ে আমরা একটা বিষয় আলোচনা করব একদম শেষে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ফিরবো রাহুল বাবুর কাছে। আমি যাব এই মুহূর্তে আলোচনায় ফিরতে হবে, মৈনাকের কাছে যাব। মৈনাক বাবু, একদম সরাসরি প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে আপনি গোটা পৃথিবীর রাজনীতিটা যখন দেখছেন, দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে কথা হচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে একটি ন্যারেটিভ সেট করে দেওয়া যে দক্ষিণপন্থীদের উত্থান হলে পরে দাগিয়ে দাও যে এই উত্থান ইজ ইকুয়াল টু ডেমোক্রেসির হত্যা। এটা কি হচ্ছে না? দেখুন, গোটা ইউরোপের দিকে যদি আমরা এখন তাকাই, তাহলে ইউরোপের দিকে তাকালে দেখতে পাবো যে ইটালি, আমরা দেখতে পাবো হাঙ্গেরি, দেখতে পাবো ফিনল্যান্ড, এবং কিছুটা আমরা দেখতে পাবো জার্মানিতেও। এই প্রতিটি দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণপন্থী পার্টিগুলোর উত্থান হয়েছে। এমনকি এই যে ফ্রান্সের ইলেকশনটা নিয়ে, যেটা নিয়ে বামপন্থীরা যথেষ্ট উল্লসিত বলে আমি দেখছি, বা ইংল্যান্ডের ইলেকশন উল্লসিত বলে আমরা দেখছি, তার ঠিক আগে যখন ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন হয়েছে, সেখানে এই মারিন লাপেনের যে পার্টি, অর্থাৎ দক্ষিণপন্থী পার্টি, তারা অত্যন্ত ভালো ফলাফল করেছিল। এবং সেই ফলাফলটা করার জন্যই এই স্ন্যাপ ইলেকশনটা কিন্তু ম্যাক্রো তিনি এটাকে ডেকেছিলেন। এবারে তারপরে কি ওয়ার্কিংস হয়েছে সেই ইলেকশনটার, কিভাবে সেন্ট্রিস্ট এবং যারা আপনার লেফটিস্ট তারা কিভাবে এক জায়গাতে এসে, সেটা তো এখানে আলোচনা হয়েছে। কাজেই এই যে উত্থানটা হচ্ছে, এই উত্থানটা কিন্তু একটা এন্টায়ার সিস্টেম, বা যেটাকে ইকোসিস্টেমও এখন বলা হচ্ছে। ইকোসিস্টেমটা মানে শুধু রাজনীতিবিদরা নন, সেটার মধ্যে একাডেমিশিয়ানস আছেন একটা সেকশন, সেটার মধ্যে মিডিয়ার একটা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল সেকশন সেটার মধ্যে রয়েছে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে ফক্স নিউজ আর মেবি কয়েকটা সোশ্যাল মিডিয়া চ্যানেল, এই কিন্তু রিপাবলিকানদের হাতে মোটামুটি রয়েছে, বা এই কিন্তু যাদেরকে আমরা রাইট উইঙ্গার্স বলছি তাদের হাতে মোটামুটি রয়েছে। বাদবাকি আপনি ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে, আপনি টাইমস থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া দেখুন, বা আপনি অন্যান্য যেগুলো বড় বড় আপনি চ্যানেলস আপনি সেগুলো দেখুন, তারা কিন্তু পুরোপুরিভাবে একটা ডেমোক্র্যাট এজেন্ডাকে পুশ করে চলেছে। এবং তারা কোনো কোনো সময়তে খুবই হিপোক্রিটিক্যাল আচরণ করছে। যেমন ডেমোক্র্যাট ভ্যালুস, তারা বলছে যে আমরা খুব ভদ্র, আমরা খুব সভ্য। ট্রাম্প তো ফলস টক করেন, লুজ টক করেন, সেরকম আমরা
বললি না, ট্রাম্পের প্রথম ইলেকশনের সময়তে ডেমোক্র্যাটদের চ্যানেলগুলোতে ট্রাম্পের পরিবারকে নিয়ে, ট্রাম্পের স্ত্রীকে নিয়ে এবং ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং তার হাজব্যান্ড জ্যারেড কুশনার, তারা ইহুদি ধর্মের, তাদেরকে নিয়ে যেভাবে অপমানজনক কথা হয়েছে, ধর্ম টেনে কথা হয়েছে, ইভাঙ্কা ট্রাম্পের লুকস নিয়ে যেভাবে কথা হয়েছে, সেটা কি ডেমোক্র্যাট ভ্যালুর সঙ্গে যায়? সেটা কি ডেমোক্রেটিক ভ্যালুর সঙ্গে যায়? দ্য ইউএস চ্যানেলস যারা নিজেদেরকে লেফটিস্ট বলে ক্লেম করছে, দে আর অল হিপোক্রিটস। এবং এই হিপোক্রিসিটা আমেরিকার মানুষ, যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, যারা খেটে খাওয়া হোয়াইট আমেরিকানস, যারা আমেরিকার সো কল্ড রাস্ট বেল্টের মধ্যে পড়েন, যাদের এই মুহূর্তে কাজ নেই, যারা হাতের কাজ চাইছেন, সেই মানুষদের কাছে কিন্তু ট্রাম্পের যে ইমেজটা, অর্থাৎ একটা ভেঙে দাও, এই যে এলিট একটা অ্যারিস্টোক্রেসি তৈরি হয়েছে, ডেমোক্র্যাট অ্যারিস্টোক্রেসি, ভেঙে দাও, সেটা খুব অ্যাট্রাক্টিভ, সেটাই কাজ করছে। আসি রাজাগোপাল বাবু 10 সেকেন্ডে, তারপর আমি আরেকবার শিশির বাবুর কাছে যাব। হ্যাঁ, একটা খালি বলতে চাই যে প্রশ্নটা আমাদের কাছে এলো বামপন্থী ভার্সেস দক্ষিণপন্থা। খেয়াল রাখতে হবে ইউরোপের অধিকাংশ দেশগুলোতে যদি নিয়ে আমরা আলোচনা করলাম, আমেরিকাতে এই বামপন্থাটা, আমাদের যেমন বামপন্থীরা তাদের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে সংখ্যালঘু, ওদের নির্দিষ্ট ভোট ব্যাংকটা হচ্ছে, এলাকাটা হচ্ছে যে বিদেশি অভিবাসী যারা এসেছে, ঠিক তাদের অধিকারকে আগে সুযোগ দাও, তাদেরকে ইমিগ্রেশন ল রিল্যাক্স করে দাও যাতে করে তারা ঢুকতে পারে। এইভাবেই কিন্তু তার ফলে হচ্ছে কি যে দেশের যে স্বাধীনতা, দেশের যে সংস্কৃতি, দেশের যে হেরিটেজ, সেগুলো বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণপন্থী আবির্ভাব কিন্তু এটা এসেছে দেশের যে হেরিটেজ আছে, দেশের যে মূল শক্তি এটাকে রক্ষা করা। এরা হচ্ছে কি বাইরের লোককে দিয়ে একটা ইজি শর্টকাট, বাইরের লোক এসেছে, এদের সঙ্গে কথা বলো, আফ্রিকান যে দেখেন ফ্রান্স, সমস্ত এদের সাথে নিয়ে বামপন্থী কথাবার্তা, বুঝলাম। এখানেও সেই ট্রেন্ডটা রয়েছে। আমি একবার শিশির বাবুর কাছে যাব। শিশির বাবু, অত্যন্ত স্পেসিফিক একটা কোয়েশ্চেন, যদি সেই ছবিও চালানো যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় দুবার সিকিউরিটি ব্রিচ হয়, একবার ওনার হেলিকপ্টারের আশপাশে কালো বেলুন ওড়ানো হয় এবং সেখানে দেখা যাচ্ছে একজন এসে মালা পড়াতে এগিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত হতে পারেন, কর্ণাটকের হুব্বালিতে এই ছবি দেখা যায়, কিন্তু আবার তিনি এমনও একজন ব্যক্তি হতে পারেন যেরকম ঘটনা আমরা রাজীব গান্ধীর ক্ষেত্রে দেখেছি। আনফর্চুনেটলি সে ঘটনা হয়েছিল, যেন তার না হোক, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, কিন্তু সেই চান্স তো উড়িয়ে দেওয়া যায় না। ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্পের এই ঘটনার পর এবং ভারতবর্ষে বারবার যে ঘটনা ঘটেছে তারপর কি শিক্ষা নিচ্ছে, কি মনে হয়? দেখুন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের এসপিজি যেভাবে আগে থেকে প্রস্তুতি নেয়, অনেক ভালো প্রস্তুতি নেয়। তার মধ্যে ওটা হতে পারে যে এই যে আপনি ছবি দেখালেন, এটা তো বাস্তব, এটা তো হয়েছে, এটা তো ব্রিজ বলাই যাবে, ব্রিজই তো, এটা ব্রিজ, কোনো ডাউট নেই। আমি তো কাউকে ডিফেন্ড করছি না, আমি এসপিজিকে কেন ডিফেন্ড করবো? এটা একটা বড় ব্রিজ। কিন্তু আজকে যে কথা হচ্ছে, এখানে একটা জিনিস বলতে হবে, ইউএস যে গান লবি ওখানে এই যে আইন চেঞ্জ করতে দিচ্ছে না, 50-এর মধ্যে 45 রাজ্যে। রাহুল বাবু যেটা বললেন, রাহুল বাবু আপনি ওখানে থাকেন, আমি থাকি না, কিন্তু যতটুকু জানি ড্রাইভিং লাইসেন্সও দরকার নেই, আপনার শুধু আপনার এজের প্রমাণ যদি আপনি দেখাতে পারেন সেটা যথেষ্ট। আমি এখন চলে আসছি, শৌকত বাবু কিছু কথা বললেন, গৌরী লঙ্কেশ, আমি চট করে দেখলাম গৌরী লঙ্কেশের নিজের প্রোফাইলে কোনো জায়গা পাইনি যে উনি কমিউনিস্ট পার্টির সদস্য কিংবা সমর্থক ছিলেন। আর এই যে ইউরোপের কথা আপনি বললেন, কমিউনিস্ট, আচ্ছা এক সেকেন্ড সুকুত, আমার কথা পুরো শুনে নিন, এক সেকেন্ড। আপনারা তো লেবার পার্টিকেও অভিনন্দন জানালেন, খুশি হয়ে কি আপনাদেরই একজন পার্টি। আরে সিপিজিবি শেষ হয়ে গেছে শৌকত বাবু, যেটা ইংরেজিতে বলা হয় স্মেল দ্য কফি। আপনাকে বলছেন স্মেল দ্য কফি, কারণ আপনি যেমনটা মৈনাক বাবুও বলছিলেন, আমি একটা গ্রাফিক্স দেখাবো ভারতের কি করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে, তার আগে ছোট্ট করে 10 সেকেন্ডে উত্তর নেব। না, তাহলে আপনি আমি একটু টাইম দিতে হবে, আমার 3টে লাইনে উত্তর আছে। 3টে লাইনে উত্তর দিয়ে দিন, 30 সেকেন্ড, তার বেশি। নির্বাচন এলে গোটা পৃথিবী জুড়ে ট্রেন্ড হচ্ছে, স্বৈরতান্ত্রিক মানসিকতার লোকেরা তারা মৃত্যু ভয়টাকে ইস্যু বানায়। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন এলে যেমন পা ভাঙে, মোদী যেমন নির্বাচন এলে সংবিধান পাল্টে দেওয়া বা নিজের প্রাণের আশঙ্কা করে, ট্রাম্পের এই মৃত্যুটাকে কেন্দ্র করে আপনারা সেরকম হিরোইক ক্যারেক্টার তৈরি করবার চেষ্টা করছেন। কিন্তু আমি সিসিদা, আমি আপনাকে ডিস্টার্ব এই আমার 30 সেকেন্ড সময়, তার মধ্যে আপনি 10 সেকেন্ড নিয়ে নিলে বলতে পারবো। আমি বলছি
সিদ্ধার্থ প্লিজ একটু বলেন। আমি বলছি এই যে আপনারা এতক্ষণ আলোচনা করছিলেন, ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টির লোকেদের হয়ে এইরকম সওয়াল করতে হচ্ছে যে প্রধানমন্ত্রীর উপর আক্রমণ হতে পারে, সংবিধান কে পাল্টাবে বলেছিল। আরে দাদা, রাহুল গান্ধী বলেছিল, সীতারাম ইয়েচুরি বলেছিল, সংবিধান পাল্টানোর কথা অনন্ত হেগড়ে বলেছিল লোকসভা ইলেকশনের 2 সপ্তাহ আগে, বলেছিল 400 সিট চাই এই কারণে যাতে 2/3 মেজরিটি নিয়ে সংবিধান পাল্টে দিতে পারি, 20টা রাজ্যের ক্ষমতায় আসতে পারি। আজকে নির্বাচনে থাপ্পড় খেলে একদম শিশিরদা, আপনি আমাকে কারেক্টলি বলেছেন, আপনি আমার অনেক পুরনো সিনিয়র লিডার। আচ্ছা শুনুন শিশির বাবু কি বলছেন, আসি 400 থেকে নেমে গেছে 200 নিচে, গন্ধ নিতে হবে। সৈকত এক মিনিট, কি বলছেন শিশির বাবু বলুন, তারপর সমীর বাবুকেও চান্স দেবো, হাত তুলছেন। হ্যাঁ শিশির বাবু। আমি যেটা বলছি, সংবিধান আমাদের দেশের ইতিহাসে কে পাল্টেছে? সংবিধানের প্রথম পাতা কে পাল্টে দিল? নির্বাচনটা হয়ে গেছে বলে নির্বাচনের আগে বলতে পাল্টাবো, হিন্দু রাষ্ট্র করব, সংবিধান। আচ্ছা এক মিনিট বলতে দিন সৈকত বাবু। হ্যাঁ বলুন বলুন শিশির বাবু। ইনি বলছেন হিন্দু রাষ্ট্র করব, মানে হিন্দু রাষ্ট্র তো আছে, আপনার সমস্যা কোথায়? কি বলছেন? বলুন বলুন শিশির বাবু, আপনি শেষ করুন। কি বলছেন সংবিধান পাল্টানো নিয়ে কি বলছেন? এক মিনিট দাঁড়ান, বলতে দিন। সংবিধান পাল্টানোর কথা যেটা হচ্ছে বারবার, সংবিধান কে পাল্টেছে? আমাদের ইতিহাসে সংবিধান কে পাল্টেছে? আমাদের দেশের নাম এর মধ্যে সোশ্যালিস্ট রিপাবলিক কে ঢোকালো? এটা কি পার্লামেন্টে পাস হয়েছিল? বেশ, সমীর বাবু হাত তুলছেন, শিশির বাবু একটু থাকুন, আমাকে একটা গ্রাফিক্স দেখাতে হবে। সমীর বাবু দ্রুত, একটাই বক্তব্য, শুরু যেটা করেছিলাম যে রাষ্ট্রনায়কের উপর হামলা, এটা অত্যন্ত ঘৃণ্য। এই ঘটনাতেই মনে করা হচ্ছে যে গণতন্ত্র বিপন্ন। যেহেতু দেশের সর্ববৃহৎ গণতন্ত্র আমেরিকাকে বলছি, তার যদি এই অবস্থা হয় তাহলে তাদের মুখে যিনি আসবেন, ক্ষমতায় আসবেন, তারা কতটা গণতন্ত্র রক্ষা করবে? 1 2 হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর কথা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন। গণতন্ত্র আছে বাংলায়, গণতন্ত্র ত্রিপুরার মতন হয়ে যায়নি তো। ত্রিপুরায় 98% হতে পারে সেখানে কমিউনিস্ট আছে। আমি অস্বীকার করছি না। আমি মণিপুরে গণতন্ত্র কতটা আছে দায়িত্ব নিতে হবে ডবল ইঞ্জিনকে। আমি আমারও মনে করি এই যে 2021 সালে 20 বার 200 পার, এইবার 400 পার, এই যে গণতন্ত্রের ত্রুটি ধরার যে মানসিকতা, এখন নায়কতন্ত্রের যে মানসিকতা। সমীর বাবু আরেকটা দিক এটাও রয়েছে, সমীর বাবু আরেকটা দিক এটাও রয়েছে। আমি প্রত্যেককে বলতে দিই সমীর বাবু, এক মিনিট শুনুন। আর আরেকটা বিষয় আছে, গণতন্ত্র যদি সত্যি হত্যা করেন, হ্যাঁ হ্যাঁ, এই যে মস্কোতে গেলেন, অত্যন্ত সাধুবাদ। এই বাজেটের আগে তিনি যেভাবে মস্কোর সাথে, এই যে একটা আপনি জানেন যে এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে না পররাষ্ট্র নীতি নিয়ে ভারতবর্ষ কি করছে সেটাকে আমরা ভারতবাসী হিসেবে সাপোর্ট করি, সেটা কথা না। আমিও করি। হচ্ছে যদি দেশের প্রধানমন্ত্রী ভারতের উন্নয়নের জন্য বা একটা বন্ধুত্ব সম্পর্কের জন্য যে করবে তাকেই আমরা সাপোর্ট করি, কিন্তু এই যে ইন্দিরা বা এই যে নেহেরু তত্ত্বটা মস্কোতে আজকে কাজে লাগানো হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ অশোধিত তেল, আধুনিক অস্ত্র S-400 এবং ক্ষেপণাস্ত্র যে যুদ্ধের, সেগুলো কিন্তু বাড়ানো হচ্ছে, এটা ভারতের লাভই হচ্ছে। কিন্তু এত চুপি চুপি সারে কেন? বুঝলাম। এই সাথে আমি একটা কথা বলবো যে যদি সত্যি গণতন্ত্রের হত্যা করা হয়, আমি যদি এই দেশের কথা বলি, তাহলে এক মিনিট, তাহলে একটা দেশে 400টা সিট যে পাওয়ার কথা ছিল বলছেন, সে গণতন্ত্রের হত্যা করে 400টা সিট নিতে পারতো, সে 200টা সিট পেলো সেই দল। আমরা বলবো আমি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, ভোট হয়েছে গণতান্ত্রিকভাবে, যে পার্টি যে সিট পেয়েছে, কংগ্রেস পরের বার জিতলে বিজেপি জিতলে জিতবে, যা রয়েছে স্পষ্ট রয়েছে। আমি এই মুহূর্তে একটা গ্রাফিক্স দেখাবো। এক মিনিট, এই মুহূর্তে সৈকত বাবু হোল্ড, সৈকত বাবু অডিও ডাউন। আমি এই মুহূর্তে একটা গ্রাফিক্স দেখাবো। আমি গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো ভারতবর্ষের যে এই মুহূর্তের পরিস্থিতি, যখন বারবার বিশ্ব নেতাদের উপর হামলা হচ্ছে, এই মুহূর্তে কি করা যেতে পারে সেই নিয়ে একটা গ্রাফিক্স। কি শিক্ষা নেবে ভারত? বড় মিছিলে বহু স্তরীয় নিরাপত্তা অত্যন্ত জরুরি, কারণ একটি মিছিলে 30 স্তরীয় নিরাপত্তা, 2 স্তরীয় নিরাপত্তার থেকেও বেশি, একজন বড় নেতা হলে সেই স্তর বৃদ্ধি পেলে নিরাপত্তা বৃদ্ধি পায়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা রিভিউ করা ইমিডিয়েটলি উচিত এবং রেগুলারলি উচিত। চক্রান্ত থাকলে তদন্ত, যেটা বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চক্রান্ত ছিল, সেই চক্রান্ত থাকলে তদন্ত। শীর্ষ নেতাদের অত্যাধুনিক নিরাপত্তা দেওয়া উচিত, সেইটা নিয়েও। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল বাবুর কাছে আমি 10 সেকেন্ডের জন্য যাব, তারপর আমি পোল নেব। রাহুল বাবু, ভারতবর্ষে দাঁড়িয়ে, ভারতের মাটিতে দাঁড়িয়ে আপনি মনে করেন যে ব্যবস্থা এই মুহূর্তে রয়েছে দ্যাট ইজ এনাফ, নাকি ইউএস এর যদি এই অবস্থা হয় ভারতের আরো অনেক বেশি এই মুহূর্তে কেয়ারফুল থাকা উচিত? আমার একটা দৃঢ় বিশ্বাস, সিকিউরিটি যতই টাইটেন করা যায় তার একটা কাউন্টার পার্ট আছে। যাদের মাথায় সব ঘোরে, ওরা কিন্তু বছর পর বছর এটা নিয়ে অ্যানালিসিস করে, এক্সপেরিমেন্ট করে বাইরেও ল্যাবে। তো
ভারতবর্ষে ডেফিনেটলি সিকিউরিটি লেভেল অনেক বাড়াতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু ইউএসএতেও যেভাবে দেখা যাচ্ছে রিসেন্টলি লাস্ট 5-6 বছরে, আর তারপরে যে গান লটা এত লিবারেল, এগুলোকে টাইটেন করা খুব দরকার। খালি একটাই ভয় আছে, ভারতবর্ষে বরঞ্চ ইউএসএর চেয়ে অনেক বেশি কঠিন গান ল, অনেক বেশি কঠিন। আর ভারতবর্ষে আবার আরেকটা প্রবলেম আছে, ইলিগাল গানও আবার ইজিলি অ্যাভেলেবল। সেটাই ভয় হচ্ছে আমেরিকাতে, কি যদি আমেরিকা গান কন্ট্রোল করে তাহলে যত ল্যাটিন আমেরিকা চারিদিকে আছে ওদের যত আমাদের কলম্বিয়ান মেক্সিকান কার্টেল ওরা আমেরিকাতে অস্ত্র দিয়ে ভরে দেবে, সেটা একটা কনসার্ন। বেশ, তাই সেলফ সিকিউরিটিটা আসবে কোথার থেকে? আমাকে তো আমার পরিবারকে তো রক্ষা করতে হবে। ঠিক, একদম সময় শেষের দিকে আমি শিশির বাবুর কাছে যাব আমার পোল নেওয়ার আগে। শিশির বাবু, লাস্ট 10 সেকেন্ড এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের যে আমি ইয়েগুলো দেখাচ্ছিলাম গ্রাফিক্সের মাধ্যমে, আপনার কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত জরুরি আরও একবার রিভিউ করা? দেখুন, আপনি যে কথা বললেন সিকিউরিটি কোনো কম্প্রোমাইজ করা যায় না, করা হবে না। আর রাহুল বাবু যে কথা বললেন, হ্যাঁ গান লবির ওখানে তো একটা বড় প্রভাব আছে, কিন্তু একটাই জিনিস আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত কি, হ্যাঁ ইললিগাল গান আসতেই পারে, তার জন্য আপনি গান লবি একেবারে গান আইন একেবারে খোলা রাখবেন সেটাও বেশ আমি মানছি না। আর একটা লাস্ট জিনিস সমীর বাবু, 42 মনে পড়ছে কে বলেছিল, বাস এটাই বলে আমি ছেড়ে দিচ্ছি। ব্যাস, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে নিতে হবে শিশিরবাবু, ধন্যবাদ প্রত্যেকে। আমি এই মুহূর্তে নেব সাধারণ মানুষ কি বলছেন, পোল অর্থাৎ ফেসবুক, ইউটিউব এবং টুইটারে সাধারণ মানুষ কি ভোট দিচ্ছেন, আমরা কি প্রশ্ন করেছিলাম এবং সাধারণ মানুষ কি বলছেন সেই নিয়ে আসবো। উদার মনস্কতার নামে কি ঘৃণা ছড়ানো হচ্ছে এই মুহূর্তে গোটা বিশ্বে, সেই নিয়ে প্রশ্ন করেছিলাম, কি বলছেন ফেসবুকে কি বলছেন সাধারণ মানুষ, সেই গ্রাফিক্স যদি নেওয়া যায়। ফেসবুকে 82% মানুষ বলছেন হ্যাঁ, উদার মনস্কতার নামে কোথাও যেন ঘৃণা ছড়ানোর একটা পদ্ধতি চলছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখলাম, তার ফলে কি হলো 18% বলছেন না। এক্স হ্যান্ডেলের রেজাল্ট দেখবো, 75% মানুষ বলছেন হ্যাঁ, আর না বলছেন 25% মানুষ। উদার মনস্কতার নামে কি ঘৃণা ছড়ানো হচ্ছে ইউটিউবে 95% মানুষ বলছেন হ্যাঁ, এবং না বলছেন 5% মানুষ। এটা দেখালাম পোল। এরপরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, ইন্টারেস্টিং খুব। ডোনাল্ড ট্রাম্প নিজে বললেন যে ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বললেন তো, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং তত্ত্ব এবং থিওরি উঠে আসে। ইসকনের একটি রথযাত্রা 1976 সালে 1976 অর্থাৎ 48 বছর আগে হয়েছিল, এবং জগন্নাথের রথযাত্রা, এখন জগন্নাথের রথযাত্রা চলছে, আগামীকাল উল্টো রথযাত্রা, এবং সেই সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তত্ত্ব যেটা আপনারাও শুনুন, তা হলো জগন্নাথের প্রথম নিউ ইয়র্কে রথযাত্রায় সাহায্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং নিজের গার্ডেন খুলে দিয়েছিলেন যেখানে রথ তৈরি হয়েছিল। এবার ইসকনের ভক্তরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বাস করেন এবং বলছেন শ্রী জগন্নাথ দেবের জন্য যে কাজ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, আজ তার কৃপাতেই হয়তো কোথাও যেন হামলার হাত থেকে মুক্তি পাচ্ছেন। কি বলছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, শুনবো। জয় জগন্নাথ। আজকে আমরা দেখলাম আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প উপরে কিরকম যে হামলাটা হলো, জগন্নাথ ওনাকে বাঁচিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি 48 বছর আগে উনি ইসকনের যে রথযাত্রা হয় নিউ ইয়র্কে, ও রথযাত্রাটা উনি বাঁচিয়ে দিয়েছিলেন। উনি 1976-এ আমাদের ইসকনে ভক্ত নিউ ইয়র্কে, ওরা রথের জন্যে, রথ বানানোর জন্য জায়গা খুঁজছিল। তো আমাদের ভক্তরা ওনার অফিসে গেছে, অফিসে যখন সেক্রেটারিকে বলল, তো সেক্রেটারি বলল কি আমার মনে হয় না কি উনি এটা রাজি হবেন, কেন। তো 3 দিন পরে ও সেক্রেটারি ওদেরকে ফোন করলো, ফোন করে বলল কি আরে চমৎকার হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প রাজি হয়ে গেছেন জায়গাটা দেওয়ার জন্যে। ওনার এই হেল্পের জন্যে আমাদের 1976-এ প্রথম রথযাত্রা নিউ ইয়র্কে আয়োজিত হয়। আজকে জগন্নাথ ওনাকে বাঁচিয়েছেন। ঈশ্বর রক্ষা করেছেন ডোনাল্ড ট্রাম্পকে, এমনটাই তিনি নিজে বলছেন। আমাদের প্রশ্ন থেকে গেল, ডোনাল্ড ট্রাম্প হোক বা এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যখন কাউকে দাগিয়ে দেওয়া হয় যে তিনি জগন্নাথের তিনি হত্যা করছেন গণতন্ত্রের, তখন হয়তো কোথাও গিয়ে ঈশ্বর এবং জগন্নাথ তাদের হয়তো রক্ষা করেন এই গুলি, বন্দুক এবং এরকম আক্রমণের হাত থেকে, কারণ তারা ঈশ্বর সবসময় রক্ষা করছেন নিজের প্রত্যেক সন্তানকে। ফিরে আসে ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন জবাব চায় বাংলা।